হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11 আমাদের গুরু নাটক চলছিল। আমরা টেক্সট অনুযায়ী পড়ছিলাম। আমরা দেখলাম যে বালকের দল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ঢোড়া সাপের খোলস খুঁজতে যাচ্ছে। তারা সেটা পোড়াবে, পুড়িয়ে তাদের পূর্বপুরুষদের ঘ্রাণ করাবে এবং তাতে নাকি ভয়ানক পূর্ণ হবে। পঞ্চকের এটা জানা ছিল না, পঞ্চক এটা জানলো। এই বলে বালক দল বেরিয়ে গেল। এবার রয়েছে পঞ্চক আর সুভদ্র। এই সময় উপাধ্যায় মশাই প্রবেশ করছেন। সুভদ্র বলছেন পঞ্চককে, উপাধ্যায় মশাই। পঞ্চক বলছে, আরে পালা পালা, উপাধ্যায় মশাইয়ের কাছ থেকে একটু পরমার্থ তত্ত্ব শুনতে হবে, এখন বিরক্ত করিস নি, একেবারে দৌড়ে পালা। সুভদ্র যাতে প্রকাশ না করে ফেলে সে পাপ করেছে উপাধ্যায় মশাইয়ের কাছে, সেই জন্য সুভদ্রকে এখান থেকে চলে যেতে বলছে পঞ্চক। একটু পরমার্থ তত্ত্ব আমি শুনবো উপাধ্যায় মশাইয়ের কাছে, একটু জ্ঞানগম্যী কথা শুনবো, তুই এখন চলে যা, দৌড়ে পালা। উপাধ্যায় মশাই এসে সুভদ্রকে এই কথা বলছেন। কি সুভদ্র, তোমার বক্তব্য কি শীঘ্র বলে যাও, তুমি তোমার কি বক্তব্য জানতে চাও, বলো শীঘ্র। সুভদ্র বলে ফেলছে, পঞ্চকের শত বাধা নিষেধ সত্ত্বেও বলে ফেলছে, আমি ভয়ানক পাপ করেছি। পঞ্চক বলছে, ভারী পণ্ডিত কি না, পাপ করেছি, পালা বলছি। তুই ভারী পণ্ডিত হয়ে গেছিস, অনেক বড় নিজেকে মনে করছিস, তাই বলছিস পাপ করেছি, চল পালা এখান থেকে যা। উপাধ্যায় মশাই উৎসাহিত হয়ে গেলেন, পাপ করেছে, ব্যাস। তাই উৎসাহিত হয়ে, পাপ করেছো, ওকে তাড়া দিচ্ছ কেন? সুভদ্র শুনে যাও, উপাধ্যায় মশাই ডাকছেন এবার, পাপ করেছো, শুনে যাও শুনে যাও। পঞ্চক নিজে বলছে, আর রক্ষা নেই, পাপের এতটুকু গন্ধ পেলে একেবারে মাছির মতো ছোটে। মাছি যেমন গুড়ের গন্ধ পেলে বা মধুর গন্ধ পেলে ছুটে যায় বন বন করে, সেরকম উনিও পাপের গন্ধ পেয়েছেন, ব্যাস এবার ছুটেছে সুভদ্রর দিকে। উপাধ্যায় বলছেন, কি বলছিলে? আমি পাপ করেছি, সুভদ্র জানাচ্ছে। পাপ করেছো, আচ্ছা বেশ, তাহলে বসো, শোনা যাক। একদম বসিয়ে রসিয়ে যেন শুনবেন উপাধ্যায় মশাই সুভদ্র কি পাপ করেছে। আমি আয়তনের উত্তর দিকে, বলো বলো, উত্তর দিকে দেয়ালে আঁক কেটেছো? আঁক কেটেছো মানে কোনো অঙ্ক টঙ্ক করেছো বা ছবি এঁকেছো, কিছু করেছো? না, আমি উত্তর দিকে জানলায়, বুঝেছি, কনুই ঠেকিয়েছো, কনুই, কনুই ঠেকিয়ে দিয়েছো। তাহলে তো সেদিকে আমাদের যতগুলি যজ্ঞের পাত্র আছে সমস্ত ফেলে দিতে হবে। 7 মাসের বাছুরকে দিয়ে, আন্ডারলাইন করবে, যদি জানলায় কোনোই থেকে যায়, কি পাপ, কি প্রায়শ্চিত্ত করতে হবে। 7 মাসের বাছুরকে দিয়ে ওই জানলা না চাটাতে পারলে শোধন হবে না, ওই জানলাটা নাকি চাটাতে হবে 7 মাসের বাছুরকে দিয়ে, এটা নাকি প্রায়শ্চিত্ত। পঞ্চক এবার বলছে, এটা আপনি ভুল করে বলছেন। ক্রিয়া সংগ্রহে আছে ভূমিকুষ্মাণ্ডের বোটা দিয়ে, ভূমিকুষ্মাণ্ড মানে মাটির তলায় যে কুমড়ো হয়, সেই কুমড়োর কথা বলছে। ক্রিয়া সংগ্রহ আর একটা পুঁথি সেখানে আছে। পঞ্চক কিন্তু সুভদ্রকে এখানে চলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, সুভদ্র যাতে আর কিছু না বলে, এটাই যাতে ওরা মনে করে যে জানলায় কোনোই ঠেকিয়েছে, সেটা নিয়ে যাতে হয় থাকে, সেটাই বলার জন্য সুভদ্রকে আটকে দিচ্ছে এবং এই নিয়ে আরো কথা বাড়াচ্ছে পঞ্চক। তাই বলছে যে ভূমি সংগ্রহের বোটা দিয়ে, ভূমি কুষ্মাণ্ডের বোটা দিয়ে একবার। উপাধ্যায় বলছে, তোমার তো স্পর্ধা কম দেখিনি, তুমি তোমার সাহস কম দেখাচ্ছ না। কুলদত্তের ক্রিয়া সংগ্রহের অষ্টাদশ অধ্যায়টি কি কোনোদিন খুলে দেখা হয়েছে? আরো একটি পুঁথির নাম বলছেন। পঞ্চক জনান দিকে একটু আড়াল করে সুভদ্রকে বলছে, যাও তুমি, কিন্তু কুলদত্তকে তো আমি, অর্থাৎ সুভদ্রকে এরকম আড়াল করে বলছেন যাও তুমি বলেই উপাধ্যায় মশাইকে বলছেন, কিন্তু কুলদত্তকে তো আমি, অর্থাৎ সুভদ্রকে চলে যেতে বলছেন যাতে সুভদ্র না প্রকাশ করে ফেলে। উপাধ্যায় বলছেন, কুলদত্তকে মানো না, আচ্ছা, ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রজ্ঞপ্তি তো মানতেই হবে, তাতে। কিন্তু সুভদ্র পঞ্চকের কথা শুনে চলে যাচ্ছে না, সে সেখানে ঠায় রয়েছে এবং উপাধ্যায় মশাইকে বলছে, উপাধ্যায় মশাই, আমি ভয়ানক পাপ করেছি। পঞ্চক তাকে থামিয়ে দিচ্ছে, আবার সেই কথাই তো হচ্ছে, তুই চুপ কর। বলতে দিতে চাইছে না, কি পাপ করেছে সেটা বলতে দিতে চাইছে না, যেটা উপাধ্যায় মশাই মনে করছেন সেটাতেই রাখতে চাইছে। উপাধ্যায় মশাই বলছে, সুভদ্র, উত্তর দেয়ালে যে আঁক কেটেছ সেই চতুষ্কন্যা গোলাকার, অর্থাৎ আঁক কেটেছ সেটাকেই ভেবে নিয়েছেন, সেটা ছবিটা এঁকেছো সেটা গোলাকার না চতুষ্কোণ, 4টে কোণার, অর্থাৎ বর্গ ক্ষেত্র বা আয়তক্ষেত্র। এবার সুভদ্র বলছে, আঁক কাটিনি, আমি জানলা খুলে বাইরে চেয়েছিল, তাড়াতাড়ি যেন বলে দিচ্ছে, আমি আঁক ঠাক কাটিনি, ছবি টবি আঁকিনি, আমি জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়েছি। ব্যাস, উপাধ্যায় মশাই বসে পড়ছে। সর্বনাশ করেছ কি? আজ 345 বছর ওই জানলা কেউ খোলেনি, তা জানিস?
345 বছর মানে এটা একটা সময় নয়, বছর নয়, এটা একটা অন্ধবিশ্বাস, কুসংস্কার, যুগ যুগ ধরে চলে আসছে। উত্তর দিকের জানলা কেউ খোলেনি, তাদের নিয়ম নেই খুলবার। 345 ইয়ার্সই নয় সেটা, এটা একটা যুগ যুগ ধরে চলে আসা সংস্কার। কেউ খোলেনি সেটা জানিস, উত্তর দিকে জানলা। সুভদ্রা এবার বলছে আমার কি হবে? পঞ্চক সুভদ্রকে আলিঙ্গন করছে, জড়িয়ে ধরছে। তোমার জয় জয়কার হবে সুভদ্র। পঞ্চক কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তোমার জয় জয়কার হবে। 345 বছর যেটা খোলা হয়নি, সেই আগল তুমি ঘুচিয়েছো। যুগ যুগ ধরে চলে আসছে যে সংস্কার, সেটাকে তুমি ভেঙে দিয়েছো। তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। উপাধ্যায় মশাই তো সর্বনাশ হয়েছে বলে ফেলেছেন। তাই পঞ্চক সেই কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে বলছে, তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। গুরু আসার পথ তুমিই প্রথম খোলসা করে দিলে, অর্থাৎ তুমিই প্রথম এই দরজা খুলে আলোর প্রবেশ করালে, বাতাসের প্রবেশ করালে, মুক্তির পথ দিলে আমাদের। এই সমস্ত জীর্ণ রীতিনীতি সংস্কারকে ভেঙে তুমি যেন আমাদের গুরু আসার পথ প্রশস্ত করে দিলে। তুমি সেই ব্যক্তি যে আমাদের গুরু আসার পথ প্রশস্ত করে দিলে এই আয়তনে। তাই তোমার জয় জয়কার হবে বলে প্রস্থান করছেন সেখান থেকে। এরপরে আচার্য ও উপাচার্যের প্রবেশ। আচার্য অদিন পূর্ণ, তিনি আলোচনা করছেন উপাচার্যের সঙ্গে। এতকাল পরে আমাদের গুরু আসছেন। উপাচার্য বলছেন তিনি প্রসন্ন হয়েছেন, নিশ্চয়ই তিনি খুশি হয়েছেন। তাই আচার্যর মনে দ্বিধা, সংশয়। গুরু দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আচার্যকে এই প্রতিষ্ঠানে, তিনি প্রতিষ্ঠা করে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আচার্যকে। কিন্তু গুরু কেন আসছেন তার মনে তাই দ্বিধা কাজ করছে, সংশয় কাজ করছে। বলছেন প্রসন্ন হয়েছেন, খুশি হয়েছেন, তা হবে হয়তো প্রসন্ন হয়েছেন, কিন্তু কেমন করে জানবো? উপাচার্য বলছেন নইলে তিনি আসবেন কেন, তিনি আসছেন কেন, তিনি তো দায়িত্ব দিয়ে চলে গেছেন। এক এক সময় মনে ভয় হয় যে হয়তো অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন। আমি যেভাবে আয়তনকে চালিত করছি সেটা হয়তো অপরাধ করছি, সেই অপরাধের মাত্রা হয়তো আমার পূর্ণ হয়ে গেছে, তাই হয়তো তিনি আসছেন। অর্থাৎ সেই সংশয় ভীতি কাজ করছে। না, আচার্যদেব এমন কথা বলবেন না। উপাচার্য বলছেন আমরা কঠোর নিয়ম সমস্তই নিঃশেষে পালন করেছি, কোনো ত্রুটি ঘটেনি। আমরা তো যত যত কঠোর নিয়ম ছিল সমস্ত কিছু আমরা কিন্তু ঠিক নিয়ম মতন করে পালন করেছি, আমাদের তো কোনো ত্রুটি ঘটেনি। কঠোর নিয়ম, হ্যাঁ, সমস্তই পালিত হয়েছে। বজ্রশুদ্ধি ব্রত আমাদের আয়তনে এইবার নিয়ে ঠিক ৭৭ বার পূর্ণ হয়েছে, 77। বজ্রশুদ্ধি, ভাবো, বাজকে শুদ্ধিকরণ। বাজকে শুদ্ধিকরণ করতে গেলে কি মৃত্যু অবধারিত, বাজকে কখনো শুদ্ধিকরণ করা সম্ভব? আর কোনো আয়তনে কি সম্ভবপর হয়েছে? হয়। অর্থাৎ কঠিন ব্রত এটা, বজ্রশুদ্ধি ব্রত, আমরা সেটাও করে ফেলেছি 77 বার। না, আর কোথাও হতে পারে না, আচার্য বলছে। কিন্তু তবু আপনার মনে এমন দ্বিধা হচ্ছে কেন? আপনার মনে কেন দ্বিধা হচ্ছে? এই দ্বিধার সুর ধরে ফেলেছে উপাচার্য। আচার্য বলছেন সুতস্য, অর্থাৎ উপাচার্যর নাম সুতস্য, তোমার মনে কি তুমি শান্তি পেয়েছো? এই শুদ্ধিব্রত করে তুমি কি তোমার মনে শান্তি পেয়েছো? উপাচার্য বলছেন আমার তো এক মুহূর্তের জন্য অশান্তি নেই, আমার মনে কোনো এক মুহূর্তের জন্য অশান্তি নেই। আপনার মনে কেন এই দ্বিধা সংশয় কাজ করছে আমি বুঝতে পারছি না। অশান্তি নেই কিছুমাত্র না, আমার অহরাত্র একেবারে নিয়মে বাঁধা। অহরাত্র মানে দিন রাত্র, দিন আর রাত্রির 24 ঘন্টা আমার একেবারে নিয়মে বাঁধা, যেভাবে চলে আসছে। এর চেয়ে শান্তি কি হতে পারে? আমার আর কোনো ব্যতিক্রম নেই, কিছু নেই, আমি একদম দিন রাত্রি একই নিয়মে রেখে দিয়েছি। ও নিয়মে থাকতেই পছন্দ করে, তাই নিয়মেই থাকে। এর চেয়ে শান্তি আমার আর কি হতে পারে? আচার্য বলছেন ঠিক ঠিক বলেছে সুতস্য, অচেনার মধ্যে গিয়ে কোথায় তার অন্ত পাবো? যেটা অচেনা, যেটা অজানা, তার মধ্যে কি আমরা কোথায় তার শেষ পাবো? এখানে সমস্তই জানা, সমস্তই অভ্যস্ত, অর্থাৎ আমরা একটা নিয়মের বাধা, আমরা তার ব্যতিক্রম ঘটাই না। এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকারই সমস্ত শাস্ত্রের ভিতর থেকে পাওয়া যায়, তার জন্য একটুও বাইরে যাওয়ার দরকার হয় না। এই তো নিশ্চয় শান্তি। আচার্য আবার নিজেই নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছে, নিজেই নিজের সান্ত্বনা বাক্য উচ্চারণ করছেন। হ্যাঁ, এখানে তো দিন রাত্র নিয়মে বাঁধা, এখানে যা যা ঘটনা ঘটছে সবই পুঁথিতে লেখা আছে, নিয়ম কানুন সবই লেখা আছে, তাই আমাদের আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। এটাতেই হয়তো আমরা নিশ্চল শান্তি পাই। উপাচার্য বলছেন আচার্যদেব আপনাকে এমন বিচলিত হতে তো কখনো দেখিনি।
আপনি আজ হঠাৎ কেন এরকম বিচলিত হয়ে পড়ছেন? কি জানি, আমার কেমন মনে হচ্ছে কেবল আমিই না, চারিদিকে সমস্তই বিচলিত হয়ে উঠছে। আমার মনে হচ্ছে আমাদের এখানকার দেওয়ালের প্রত্যেকটা পাথর পর্যন্ত বিচলিত। এই যে দেওয়াল ঘিরে রয়েছে অচলায়তনকে, সেখানকার প্রত্যেকটা পাথর যেন বিচলিত হয়ে পড়ছে। তুমি এটা অনুভব করতে পারছো না সুতোষম? অর্থাৎ মনের মধ্যে গভীর সংশয় কাজ করছে, দ্বিধাবোধ কাজ করছে যে গুরু যে আয়তনকে দিয়ে গিয়েছিলেন সেটাকে আমি ঠিকমতো চালিত করতে পারিনি, তাই গুরু আসছেন। এই সংশয় ভয় থেকে তার মন বিচলিত। তিনি মনে করছেন আয়তনের সমস্ত পাথর কোথায় বিচলিত হয়ে পড়েছে, এর থেকে মুক্তি চাইছে, এই সংস্কার থেকে হয়তো মুক্তি চাইছে। এটা আচার্যদেবের উপলব্ধি। উপাচার্য বলছেন কিছুমাত্র না, এখানকার অটল স্তব্ধতার লেশমাত্র আমি বিচ্যুতি দেখতে পাচ্ছি না। আমাদের তো বিচলিত হবার কথাও না। আমাদের সমস্ত শিক্ষা কোন কালে সমাধা হয়ে গেছে, কিন্তু আমরা জানি শিক্ষার শেষ নেই। আমরা কিন্তু শিক্ষা শিখেই যাই, অর্থাৎ আমাদের আজও আমরা শিখছি। আমরা কিন্তু কখনো বলতে পারি না আমাদের শিক্ষা সমাপ্ত হয়েছে। যত বড়ই প্রফেসর হোক, যত বড়ই যাই হোক, তিনি কিন্তু বলতে পারবেন না যে তার শিক্ষা সমাপ্ত হয়েছে। আমরা প্রতিনিয়ত শিখছি। কিন্তু ওরা বলছে, ওদের মধ্যে অহংবোধ কাজ করছে, আমাদের শিক্ষা কোন কালে সমাধা হয়েছে, আমাদের সমস্ত লাভ সমাপ্ত, আমাদের সমস্ত সঞ্চয় পর্যাপ্ত। ওই যে পঞ্চকাষ্ঠে পাথরের মধ্যে কি ঘাস বেরোয়, এমন ছেলে আমাদের আয়তনে কি করে সম্ভব হলো? ওই আমাদের দুর্লক্ষণ। আন্ডারলাইন। পাথরের মধ্যে কি ঘাস বেরোয়? সত্যি তো পাথরের মধ্যে তো মাটি নেই, পাথরের মধ্যে তো ঘাসের সম্ভাবনা নেই। ওই আমাদের দুর্লক্ষণ। এখানে আমাদের মাটি কোথায় পেল? ও কি করে আমাদের এই আয়তন ছাড়া হলো, অন্য রকমের তৈরি হলো? সেটাই উপাচার্যের মনে প্রশ্ন। ওই আয়তনের মধ্যে ও কেবল আপনাকেই মানে, ও নিজেকেই মানে। এই আয়তনের নিয়ম, সংস্কার, বিধিনিষেধ কোনো কিছুকে সে মানে না। উপাচার্য সেটা উপলব্ধি করেছেন, তাই মনে করছেন এই পাথরের মধ্যে থেকে ও কি করে তৈরি হলো এরকম। আপনি ওকে একটু ভৎসনা করে দেবেন, আপনি একটু বকে ঠকে দেবেন যে ও কিরকম, কেন এরকম করছে। আচার্য বলছেন, আচ্ছা তুমি যাও, আমি ওর সঙ্গে একটু নিভৃতে কথা কয়ে দেখি। ঠিক আছে, তুমি যাও, ওর সঙ্গে আমি একটু একান্তে কথা বলে দেখি ও কি চায়, কি করছে, কি আর ভাবছে, ও চিন্তাধারা কি। এই কথা বলে উপাচার্য চলে যাচ্ছে। এরপর পঞ্চক প্রবেশ করছেন আচার্যর সাথে তার কথোপকথন। এই অবধি থাক, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট অংশ করব। ধন্যবাদ।